আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শাপলাকলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি, হ্যান্ডশেক প্রতীক নিয়ে আম জনগণ পার্টি এবং কাঁচি নিয়ে মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। একই দিনে জোটবদ্ধ দলগুলোকে দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের জামানত বৃদ্ধি অনিয়মের অভিযোগ পেলে ভোট বাতিল ও আচরণবিধি লঙ্ঘনে 6 মাসের কারাদণ্ডসহ বেশ কিছু সংশোধন আনা হয়েছে আরপিওতে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্থানীয় পর্যায়ে 100টির বেশি সক্রিয় অফিস, কোনো আসনে 5% সমর্থক বা বিগত সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন দলের বিষয়ে কয়েক দফা যাচাই বাছাই করে জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ পার্টি এবং মার্ক্সবাদী বাসদকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন। পরে এক ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি দলের মধ্যে 19টি শর্ত পূরণ করতে পারেনি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি যেগুলো আছে 7টা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না, তারা কোয়ালিফাই করেন না, মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়, যেখানে 20 নং সংশোধনীতে বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। অনুচ্ছেদ 2-এ আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে রাখা হয়েছে। অনুচ্ছেদ 12 অনুসারে আদালত কর্তৃক পলাতক অথবা ফেরারি আসামি সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অনুচ্ছেদ 19 অনুযায়ী কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। সাংবাদিকদের ভোটকেন্দ্রে উপস্থিতি ও লাইভের বিধান রাখা আছে। অনুচ্ছেদ 73 অনুসারে হলফনামায় মিথ্যা তথ্য, গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সর্বোচ্চ 1.5 লাখ টাকা অথবা 6 মাসের কারাদণ্ডের বিধান আছে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা না করে গেজেট চূড়ান্ত করা উচিত হয়নি। আরপিও এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। তবে ইসি সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকায় বিগত নির্বাচনগুলোতে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে বাদ দিতে না পারলেও বেশিরভাগকে আগামী জাতীয় নির্বাচনের বাইরে রাখা হবে। দেশের বাইরে থেকে বেশিরভাগ উস্কানি আসে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশে বসে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলেও জানান তিনি। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে। নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা কোনোদিন বাংলাদেশি চায়নি তারা এখন দেশের শাসনভার চায়। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমতের মধ্য দিয়ে জুলাই সনদ সইয়ের পর নতুন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের কিছু নেই। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের নিজেদের তৈরি একটি দল আর পুরনো একটি দলকে নির্বাচনে জয়লাভ করাতে অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এই দলগুলো যা বলে সরকার তাই করে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। আজকের যে সরকার
নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতা এলে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। প্রত্যেকটি নাগরিকের এই অর্থনীতিতে সম্পৃক্ত হওয়ার অধিকার থাকবে। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া 7 দিনের সময় প্রসঙ্গে আমির খসরু মাহমুদের কাছে জানতে চান সাংবাদিকরা। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। বারবার ঐক্যমত 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না, তাতে বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালই চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার দলের মনোনয়ন না পাওয়ায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনীতির অংশ বলেই মনে করেন এই বিএনপি নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক, কিন্তু কোনো কঠিন মতবিরোধ না হোক, এমন মন্তব্য করে এই মতানৈক্যকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়েছে জানিয়ে জামাতে আমির নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া দ্রুতই আগামী নির্বাচনের প্রার্থী তালিকা জামাত চূড়ান্ত করবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। বলেন, বিএনপির 237 জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামাত 1 বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য। এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। শাপলা কলি প্রতীকে 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, চলতি মাসেই সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় দেয়া ভিডিও বার্তায় দল হিসেবে এনসিপি নিবন্ধন প্রাপ্তিতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি একথা জানান তিনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করে বলেন, সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। তার দাবি, বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সংকটের জন্য বিএনপিকেই দায় নিতে হবে।
যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে নতুন সদস্য ফর্ম গ্রহণ করেন স্নিগ্ধ। এ সময় উপস্থিত ছিলেন মুগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সপ্তম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। বুধবার আবারও শুনানি অনুষ্ঠিত হবে। এদিন বিএনপির পক্ষ থেকে শুনানি করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায়ের পর দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন। এর আগে জামাত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন, সেই জাজমেন্টটা দিলেন কখন? যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন, তার 16 মাস পরে। সেই জন্য আমি বলেছি এই জাজমেন্টটি আইনগতভাবে রিভিউ হতে পারে। এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের রায়ের 59 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে আদালত বলেছে, মামলার আপিল সমূহের বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান হয়েছে, যা দুরভিসন্ধিমূলক। গত 15 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেন। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হতে পারে। এতে কিছুটা হলেও জুলাই শহীদদের পরিবারের ব্যথা লাঘব হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। বিদেশে প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগকে স্বাগত জানান আমিরাত বিএনপির নেতাকর্মীরা। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, প্রথমবার প্রবাসীদের জন্য অনলাইন পদ্ধতিতে সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য ফি জমা দেওয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম এনামের সভাপতিত্বে এবং প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহেদ আহমেদ রাসেল, প্রকৌশলী করিমুল হক, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু, শামসুন নাহার স্বপ্না, সাদাত হোসেন সুমন, নূর হোসেন সুমন, মুজিবুল হক মঞ্জু,
নীল রতন দাস। রিয়াদে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য পদ গ্রহণের অনলাইন পেমেন্ট গেটওয়ে অনুষ্ঠান হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৌদি পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহসভাপতি আব্দুস সাত্তার, মোস্তফা মুন্সি, আলমগীর হোসেন, যুবদলের সিনিয়র সহসভাপতি শওকত শিকদার সহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। ভবিষ্যৎ বাংলাদেশে স্বৈরাচারদের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েত বিএনপির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, জেলা ঢাকা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের কুয়েত আগমন উপলক্ষে কুয়েত বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় একথা বলেন তারা। কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে আব্দুল কাদের ও ইলিয়াস চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আলহাজ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা, হাজী ইকবাল হোসেন, কুয়েত বিএনপি নেতা কাদের মোল্লা, শেখ মুস্তফা সহ অন্যরা। বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী করতে প্রবাসে জনমত গঠনে কাজ করার আহ্বান জানান জেদ্দা বিএনপির নেতারা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, এক সভায় এ আহ্বান জানান জেদ্দা হাই আল নাইম শাখার নেতারা। সভায় মোহাম্মদ নূর মিয়াকে আহ্বায়ক ও আব্দুল আহাদ আজাদকে সদস্য সচিব করে 11 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণা করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ। সভায় মহানগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কেফায়েত বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে প্রবাসী বান্ধব সরকার গঠন করবে বিএনপি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।